আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। দেখা যাচ্ছে কিনা একটু বলো দ্রুত গতিতে। দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা? আর তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আমরা প্রতিবারের মতোই গিফট থাকবে ক্লাস শেয়ারের উপর। আর হচ্ছে আজকে ইফেলস এর প্রোগ্রাম পড়াবো। তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রোগ্রামিং শেষ হবে, কিন্তু রমজানে যে পরিমাণ লোডশেডিং হয়েছে তোমরাও জানো, কি পরিমাণ ভুক্তভোগী। তো তোমরা সবাই জানো যে কি পরিমাণ লোডশেডিং হয়েছে রমজানে। তো সবকিছু মিলে আমাদের পক্ষে পসিবল হয়নি। যাই হোক, এখন যেটা বলতেছি সেটা একটু শোনো। সেটা হচ্ছে, আমরা যেহেতু ক্লাসটা সবার জন্য মুক্ত নিচ্ছি, তো তোমাদের কাজ হচ্ছে সবাইকে ক্লাসটা শেয়ার করা, মেসেঞ্জার গ্রুপে হোক, বিভিন্ন পেইড গ্রুপে হোক, মেনশন দিয়ে হোক। ঠিক আছে? তারপরে হচ্ছে যদিও শেয়ার করবা, তবে আমরা তোমাদেরকে এখান থেকে 3 জনকে মোবাইল রিচার্জ দিব। কারণ হচ্ছে যেহেতু তুমি একটা উপকার করতেছো মানুষের, তুমি তো একটা প্রাপ্য আছেই। এমনিও তো ঈদ কুরবান গেছে, ঈদ গেছে, একটা তোমাদের তো সালামি পাওয়া দরকার। তো যাই হোক, সব মিলাই আহ এখন থেকে ইনশাল্লাহ ক্লাস হবে। খুবই ভালো কেটেছে সবাই। একটু ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখো। যারা শেয়ার ডান লিখবে আমি তাদের নামগুলো পড়বো, কারণ এরা অবশ্যই বড় মনের অধিকারী। এইচএসসি 24-এর রিভিশন ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে। তোমাদের ক্লাসের পরেই রিভিশন ব্যাচের ক্লাস শুরু হবে। এই কোর্সে আমরা পুরো বইটাকে পুনরায় গুছাবো, পুনরায় রিভাইজ দিব। ঠিক আছে? সিকিউ এমসিকিউ সহ। তো ফি হচ্ছে 450 টাকা। দ্রুত ভর্তি হয়ে যাও। যত তাড়াতাড়ি ভর্তি হবা তত তোমার লাভ। এক কথাই শেষ। আর কোনো বিজ্ঞাপন নাই, এখন পড়া শুরু। ওকে? যত তাড়াতাড়ি ভর্তি হবা তত তোমার লাভ। এখন আসো একটু চ্যাপ্টার 5 এর লেকচার 5 আজকে ইফেলস এর আলোচনা হবে। দেখি কে কে শেয়ার করেছো, আগে তাদের নামগুলো একটু পড়ে ফেলি। মহান মানুষগুলোর নাম, এরা হচ্ছে উদার মনের মানুষ। দেখি এখানে শেয়ার করেছে সাইম আহমেদ একজন। শেয়ার ডান। বন্ধুদেরকে মেনশন করতে, স্যার কেমন আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখি শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। শেয়ার করছি। রুবেল, থ্যাংক ইউ। একটা কথা বলেছি, রোস্ট ওর্স্ট নাম শেয়ার করেছে, গুড, ভেরি গুড। শেয়ার ডান লিখেছে প্রত্যাশা দাস, থ্যাংক ইউ প্রত্যাশা। আর বাকিরা, রুহি আফসানা, ভেরি গুড, খুবই ভালো একটা স্টুডেন্ট। এই যে লিখে আছে আজকের ক্লাস শেয়ার করে 3 জন 150 টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবে। শেয়ার ডান লিখেছে শাহেন আলী। ক্লাসটা শেয়ার করবা আর বন্ধুদেরকে মেনশন করবা, সর্বোচ্চ পর্যায়ে যাতে পৌঁছায়। আর একটা কথা কি জানো, তোমরা ক্লাস নোটিফিকেশন মিস করো, তোমাদের পেজে ফলো দেওয়া নেই। তোমরা দেখো পেজে ফলো দেওয়া আছে কিনা, আগে একটু চেক করো। এখন ইফেলস এর প্রবলেম সর্বপ্রথম যেটা আমরা শিখব, সেটা হচ্ছে একটি সংখ্যা জোড় নাকি বিজোড়। এই সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম লিখো। মানে তোমাকে আমি একটা সংখ্যা দিলাম যে কোনো, এই সংখ্যাটা প্রোগ্রাম বলে দিবে এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নাকি বিজোড়। এটা এইবার বোর্ড পরীক্ষা আসছে 2023 সালে। এটা কিন্তু 2023 সালে বোর্ড পরীক্ষা আসছে। একটি সংখ্যা জোড় নাকি বিজোড় নির্ণয়ের প্রোগ্রাম, ফ্লো চার্ট অ্যালগরিদম, আমরা আজকে পুরাটাই শিখবো ইনশাআল্লাহ। ওকে? তো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারা সবাই একবার ওকে লিখো। এই যে শেয়ার ডান করেছে নিলয় চৌধুরী, এই ছেলেগুলো আসলে খুবই ভালো। যে মানে ধ্রুবতারা শাহ অত্যন্ত ভালো একটা ছেলে। শিল্পী ভুইয়া, মানে মানুষকে অনেক হেল্প করার চিন্তা ভাবনা এদের। যেমন ধরো তোমরা যদি একজনকে মেনশন করো বা একজনকে শেয়ার করো, অন্তত একজন হলেও তো ক্লাসটা দেখতে পাবে। ঠিক কিনা? আর এটা তো আমি ফ্রিতে নিচ্ছি। আর ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট তোমরা জানো অনেক বেশি ইনশাল্লাহ রিলায়েবল। এটা তোমরা অলরেডি জানো। আচ্ছা, এই তো একজনে কনগ্রেটস দিয়েছে, থ্যাংক ইউ। তোমরা জানো আমার জব হয়েছে, যে আমি চট্টগ্রাম সরকারি পলিটেকনিকে জয়েন করেছি গতকালকে। এটা তোমরা হয়তো অনেকে জানো না। আচ্ছা আচ্ছা, শোনো এবার আমরা তাহলে ক্লাসটা করি। ইফ এলস এর প্রবলেমটা কিভাবে সলভ করে। প্রথমে আজকে তোমাকে একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে কি জানো, প্রোগ্রামিং এর মধ্যে কেউ যদি তোমাকে বলে এই জিনিস, এই চিহ্নটা কি, কেউ এটাকে পার্সেন্টেজ বলবা না। এই চিহ্নটার মানে কি জানো? এই চিহ্নটার মানে হচ্ছে এখানে মড। এটাকে বলা হয় মড। এটা কি করে স্যার? এই মড চিহ্নটা কি কাজ করে? তোমাকে যদি আমি বলি 10/2, তুমি বলবা 5। কিন্তু তোমাকে যদি আমি বলি 10 mod 2, তুমি কি বলবা? প্রশ্ন আসে না? তুমি কি বলবা তখন? তোমাকে যদি আমি বলি 10/2, তুমি আমাকে খুব সুন্দর করে উত্তর দিবা হচ্ছে 5। তোমাকে যদি আমি বলি 10 mod 2, তখন তুমি কি উত্তর দিবা? আসলে এই মড চিহ্নের কাজ কি জানো? মড চিহ্নের কাজ হচ্ছে ভাগশেষ প্রমাণ করা। যেমন 2 দ্বারা 10কে ভাগ করলে ভাগশেষ কত?
5 দ্বিগুণে 10, ভাগশেষ হচ্ছে 0। যদি এই যে ভাগফল, এটা দ্বারা বোঝায় হচ্ছে ভাগফল হচ্ছে কত 5, আর এই মড চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে ভাগশেষ কত, এই যে ভাগশেষ হচ্ছে 0 0। দেখি তোমাকে একটা প্রশ্ন করে সিম্পল, তাহলে তুমি এটা বলো তো যে 15 মড 2 কত হবে উত্তর? পরীক্ষা আসছে, নৈর্ভিত্তিক আসতে মনে করো, উত্তর কত বলো দেখি, কে কে পারো? 15 মড 2 উত্তর কত আসে, কে কে পারো দেখি? দেখি 15 মড 2 কে কে পারো দেখি? এই যে ভেরি কংগ্রেচুলেশন ফর ইউর নিউ জার্নি, থ্যাংক ইউ। আর তোমাদেরকে বলি আজকে রাতে অবশ্যই অবশ্যই চেষ্টা করবা ক্লাস করার। আমাদের 9টা যে আমাদের রিভাইজ বেসের ক্লাস কেমন হবে সেটা দেখার জন্য হলেও করবা। 450 টাকা দিয়ে যদি পুরো কোর্স করা যায়, মন্দ কি? মন্দ আছে? আর সেটা একটু মনে রাখবা। একজনে লিখছে 7.5, একজনে লিখছে তাইফুল ইসলাম তাইফ 7.5, তন্ময় শেষ লিখছে 1, জীবন রয় লিখছে 1। এই তাইফুল ইসলাম তাইফ একটু আগে বলেছি মাত্র, এই মড চিহ্ন মানে হচ্ছে ভাগশেষ বোঝায়, ভাগফল না। যদি আমি বলতাম 15/2 তখন তুমি বলতে পারতা 7.5, কিন্তু আমি বলেছি 15 মড 2, তার মানে হচ্ছে কি 2 দিয়ে 15কে ভাগ করলে ভাগশেষ কত আছে? 7 গুণে 14, 15কে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 1। এবার দেখো একটা সংখ্যাকে জুড় কখন বলা যাবে? যখন দেখবো সংখ্যাটি, যে সংখ্যাটা আমি ধরছি মনে করে যে কোনো একটা সংখ্যা হতে পারে, এটা যখন 2 দিয়ে ভাগ করা, ভাগশেষ চেক করব, মড চেক করা মানে কি ভাগশেষ। যখন দেখবো এটার থেকে যে মানটা আসবে সেটা 0 এর সমান হবে, মনে করে এখানে 0 আসলে এখানেও 0, 0 0 সমান হলে এটাকে বলবো জোড় সংখ্যা। আর যদি সমান না হয়, এখানে আসতে মনে করো 1, এখানে আসতে 0, তাহলে তো সমান হয় নাই, তাহলে হবে বিজোড় সংখ্যা। কারণ 2 দিয়ে ভাগশেষ, আমি একটু ফ্রেশ করে লিখি তাহলে তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা বুঝলে হয়ে যাবে, অনেকগুলা প্রবলেম সলভ হয়ে যাবে এই জিনিসটা বুঝলে। এই যে দিকে তাকাও, তোমাকে যদি আমি বলি যে কোনো একটা সংখ্যা তুমি ধরতে পারবা, এই সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ করার পর, মানে মড করার পর 2 দিয়ে মড করতেছে, মড করা মানে কি ভাগশেষ চেক করা, যদি 0 এর সমান আসে তাহলে জোড় সংখ্যা। ঠিক না ঠিক না বলো, জোড় সংখ্যা কিনা বলো? অবশ্যই জোড় সংখ্যা। কখন জোড় সংখ্যা? যখন এই মডটা চেক করার পর 0 এর সমান আসে। দুইটা মানে হচ্ছে তুলনা করা, মানে এখানে যে মানটা আসছে সেটা কি 0 এর সমান কিনা। যদি 0 এর সমান আসে তাহলে আমি বলতে পারবো এটা জোড় সংখ্যা। মনে করে এবার 0 এর সমান আসে নাই, 0 এর সমান আসে নাই, তখন আমি বলতে পারবো এটা হচ্ছে বিজোড় সংখ্যা। না আসলে, এই যে না আসলে এটাকে বলা হয় বিজোড় সংখ্যা। এই যে যদি আসে তাহলে বলবো জোড় সংখ্যা, আর যদি না আসে তাহলে বিজোড় সংখ্যা। এখন তোমার কথা হতে পারে স্যার আসবে না আসবে এটা আমি কেমনে বুঝবো? তোমার এত কিছু বোঝার দরকার নেই, তোমার কাজ হচ্ছে ফ্রেম রেডি করে দেওয়া, সফটওয়্যার রেডি করে দিবা। কেউ একজন এসে মান ইনপুট দিবে, আউটপুট পাবে। এখান থেকে একটা জিনিস শিখে নাও, এই যে আমি একটা প্রোগ্রামিং এর যে কসরা করলাম, রাফ করেছি একটা প্রোগ্রামিং এর কসরা তৈরি করেছি, এটাকে বলা হয় সুডুকুট। কি বলা হয়? সুডুকুট। পরীক্ষা আসতে পারে সুডুকুট কি? একটা প্রোগ্রামিং তৈরির পূর্বে যে কসরা প্রণয়ন করা হয়, প্রোগ্রামিং তৈরির পূর্বে, এই যে প্রোগ্রামিং তৈরির পূর্বে যে কসরাটা আমরা কি করি, কসরা মানে রাফ, যে কসরা প্রণয়ন করা হয় তাকে বলবো সুডুকুট। এটা 1 নাম্বার প্রশ্নের জন্য আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে, গ্যারান্টি। শোনো একটা কথা বলি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট এতটা নির্ভরযোগ্য একটা প্ল্যাটফর্ম, তোমাদের সিনিয়রদের থেকে জিজ্ঞেস করবো, অনেকেই পড়াইতে পারে। তোমরা তো জানো আমি তো এখন আর একজন সরকারি একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের টিচার, ঠিক কিনা? তো এখন তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, আমারও এক্সপেরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ। আর এতদিন তো বলি নাই কোনোদিন আইসিটি বই পড়ো, এখন থেকে বলবো। কারণ হচ্ছে এখন যেহেতু আমার আইডেন্টিটি হয়েছে, বলার রাইট আছে, আমি তোমাদেরকে বলবো অন্য যে কোনো বইয়ের চেয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই যারা পড়ো তারা মিনিমাম 5টা নাম্বার বেশি পাবো। কারণ বইটা গুছানো, সিকিউ গুলা হচ্ছে একদম কি করে দেওয়া, একদম সুন্দর করে গুছিয়ে দেওয়া, যে নিবা সে জিতবা 100%, একদম কোনো কথা ছাড়া। যারা এতদিন পড়ছো তারা জানো। এখন তো বলার একটা রাইট আছে আমার, যেহেতু আমি একটা নিজেই বিসিএস থেকে একজন নবম গ্রেডের ফার্স্ট ক্লাস অফিসার,
তো সেজন্যই বলতেছি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়ো, অন্য যে কোনো বইয়ের চেয়ে তুমি ভালো রেজাল্ট করবে, একদম শিওর। শিওর থাকো, অন্য একদম বই নেওয়ার পর ভালো না লাগলে ফেরতও দিয়ে দিতে পারবো। আর কি বলতাম, আর বই পাবা না বেশি দিন, এটাও ঠিক আছে, আমাদের স্টক খুবই সীমিত। তাহলে প্রোগ্রামিং তৈরির পূর্বে যে রাফ প্রণয়ন করা হয়, যে কসরা প্রণয়ন করা হয়, তাকে বলবো আমরা সুডোকোড। কি বলবো বলো? যে প্রোগ্রামিং তৈরির পূর্বে ওকে যে কসরা প্রণয়ন করা হয় তাকে আমরা বলবো সুডোকোড। আচ্ছা এবার আসো, তোমরা যারা বই নিছো তারাই বলো বই কেমন আইসিটি অ্যাসিস্ট্যান্ট, কমেন্টে একটু বলো, আমি লিখতে লিখতে। এবার দেখো, একটি প্রশ্ন, একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম লিখো। একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, এই প্রবলেমটা পড়লে মিনিমাম 10টা প্রবলেম মুখস্থ হয়ে যাবে, মানে 10টা প্রবলেম তুমি বুঝে যাবে এই প্রবলেমটা যে পারবে। একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের প্রথমে লিখো কি, প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা প্রোগ্রাম, তারপরে লিখবা অ্যালগরিদম, তারপরে লিখবা ফ্লো চার্ট। অ্যালগরিদম, ফ্লো চার্ট। আর এমসিকিউ নিয়ে বেশি, এমসিকিউ নিয়ে সেই একটা জিনিস আসতেছে, ওয়েট করো কয়েকদিন পর। ওকে, এমসিকিউ নিয়ে সে একটা জিনিস আসবে তোমাদের জন্য, তোমরা যারা এমসিকিউ নিয়ে টেনশন আছো, ওয়েট এন্ড সি। অ্যালগরিদম, ফ্লো চার্ট। এখন আমার যেহেতু জবে জয়েন হয়ে গেছে, তেমন আর কোনো প্যারা নেই, বিয়ে শাদিও হয়ে গেছে, জবও হয়ে গেছে, সবকিছুই ওকে। বুকটার নাম আইসিটি অ্যাসিস্ট্যান্ট। যারা চট্টগ্রাম আছো তারা বুকল্যান্ড লাইব্রেরিতে পাবা, যারা কক্সবাজার আছো তারা ঈদগাহ মোহাম্মদিয়া লাইব্রেরিতে পাবা। আর বাকিরা অর্ডার করে নিতে হবে, আর এখানে বই অর্ডার কোনো রিস্ক নাই। এই যে দেখো, প্রোগ্রামটা আগে লিখে ফেলো, দেখে দেখে আমি বুঝাই দিব। তারপর ইনক্লুড স্টুডিও ডট এ, মেইন ফাংশন লিখো আইএনটি মেইন, সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার একটা ভ্যালু নাও যে সংখ্যাটা আমি চেক করব, এ দিয়ে সেমিকোলন, স্ক্যানএফ এ মানটা ইনপুট নাও, যে মানটা আমি ইনপুট দিব সেটা নাও। অবশ্যই এখানে জুড়বি, সব সময় পূর্ণ সংখ্যা হবে, জুড়বি জুড়। ইনপুট নিলাম, ইফ, আমি বুঝাই দিব, তোমরা আগে লিখে ফেলো। এটা যদি 0 এর সমান হয় তখন আমরা বলবো প্রিন্টএফ এ একটা লিখা দেখাবো ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা। ইভেন নাম্বার কি? ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা, সেমিকোলন। এলস, এলস মানে হচ্ছে যদি না, এখানে কোনো সেমিকোলন হবে না এই লাইনে। ইফ এলসে কখনো সেমিকোলন হয় না, ঠিক আছে। প্রিন্টএফ অড নাম্বার, অড নাম্বার মানে হলো বিজোড় সংখ্যা। আগে লিখে ফেলো, আমি বুঝিয়ে দিব। এরপর হচ্ছে রিটার্ন 0, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট। এটুকু লেখা শেষে ডান লিখো। আমি তোমাদের আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিচ্ছি। একজনে বলছে স্যার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বেস্ট বুক, থ্যাংক ইউ। উম্মে হাবিবা, বুকটার নাম আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এত সুন্দর গুছানো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে আবারও বলি, 100% কমন পাবে, 100%-এর উপরে কমন পাবে আইসিটি ট্রিটমেন্ট এমসিকিউ পড়লে। বুঝে বুঝে পড়তে হবে। এই তো স্যার, আমি চিটাগং থেকে দেখতেছি। চিটাগং যারা আছো তারা চকবাজার, চিটাগং চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে বই পাবা। বইটা অনেক ভালো বলেছে শাহেন আলী, থ্যাংক ইউ। প্রাইস হচ্ছে সিকিউ 325, এমসিকিউ 200 টাকা। কত টাকা কত দিকে খরচ করো? রিটার্ন 0 কেন এখন? এখন জিজ্ঞেস করিও না রিটার্ন 0 কেন, এগুলো প্রথম ক্লাসে বলে ফেলছি আমি। তোমরা লেকচার 5 এসে বললে হবে? ঠিক আছে, ওকে ডান। সবাই ডান লিখো, আমি বুঝে দিব। সবাই ডান লিখো, বুঝে দিব। সবাই ডান লিখো, বুঝে দিব। আমরা যদি এখানে তোমাদেরকে বলছিলাম ভয়েড ইউজ করি, তাহলে রিটার্ন 0 লেখার দরকার নাই, ঠিক আছে। রিটার্ন 0 কখন লিখি? রিটার্ন 0 কখন লিখি? যখন আমরা ইন্টিজার ইউজ করি, ওকে।
থ্যাংক ইউ নিউ প্রিসিশনের জন্য কংগ্রেচুলেশন। আচ্ছা থ্যাংক ইউ। এই আগে প্রশ্নটা বুঝে নাও। এই একটা প্রবলেম বুঝলে অনেকগুলা পারবা। আগে একটু থাকাও, কথা অনেক বলবো কিন্তু আগে এটা একটু বুঝে ফেলো। তোমাকে আমার সহজ সরল প্রশ্ন দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় প্রশ্ন দিছে কি, তুমি একটা সংখ্যা লিখবা, যে কোনো জায়গায় কম্পিউটারে একটা সংখ্যা লিখবে ইনপুট হিসেবে, তোমাকে আউটপুট দিয়ে বলবে এই সংখ্যাটা কি জোড় ছিল নাকি বিজোড় ছিল। তাহলে এবার তুমি বললা স্যার আমি একটা প্রোগ্রাম বানাইছি, আপনাকে বলতে হবে এই সংখ্যাটা জোড় না বিজোড়, বলে দিবে আমার প্রোগ্রাম। এখন আমি তোমার কম্পিউটারে গিয়ে লিখলাম 21, তোমার প্রোগ্রাম বলে দিল ডাস করে স্যার এটা বিজোড় বা অড নাম্বার। তোমার প্রোগ্রাম আনসার দিচ্ছে আমাকে। আমি আবার লিখলাম 20, তোমার প্রোগ্রাম আমাকে উত্তর দিচ্ছে কি স্যার এটা জোড়। তার মানে এটাই হচ্ছে তোমার কাজ। একটা সংখ্যা তুমি ইনপুট দিবা, তোমার প্রোগ্রাম চেক করে বলে দিবে এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। এইটাই হচ্ছে তোমার প্রোগ্রামিং এর কাজ। আমরা এই কাজটাই করব। মানে আমি যে কোনো সংখ্যা দিতে পারি। আমি যদি বিজোড় দিই সে বলবে বিজোড়, আমি যদি জোড় দিই সে বলে দিবে জোড়। মানে আমার প্রোগ্রাম হচ্ছে, আমার সফটওয়্যারের কাজই হচ্ছে এটা একটা ছোট সফটওয়্যার আমি বানাচ্ছি। আমি যে কোনো একটা মান ইনপুট দিব, সে বলে দিবে এটা কি জোড় ছিল নাকি বিজোড় ছিল। এটাই হচ্ছে আমার কাজ। এবার আসো, আমি নর্মাল নিয়মে লিখলাম ইন্টিজার। তোমরা জানো এখানে ইন্টিজার লেখা মানে সে ফাংশন একটা ভ্যালু রিটার্ন করতে চাই, মানে প্রত্যেকটা প্রোগ্রাম একটা ভ্যালু রিটার্ন করে, তোমরা জানো। ঠিক সেম এখানে রিটার্ন জিরো লেখা মানে হচ্ছে এখানে কোনো এরর নাই, কিছু নাই, সুন্দর করে একটা রিটার্ন জিরো মানে কোনো ইস্যু নাই, তোমার আউটপুটটা সুন্দর করে দেখাবে। কথা বুঝাইতে পারছি? এবার আসো, এই যে ইন্টিজার একটা ভ্যালু ইনপুট নিব, কারণ কে কোন ভ্যালু দিব তো আমি জানি না। যেমন তুমি আমাকে দেখাইলে আমি দিলাম 20-21, তোমার বন্ধু একটাকে দেখাইছো সে দিছে 1001, ঠিক কিনা? সবগুলাকে তো চেক করতে হবে, যেটা দিবে দেখবা। এই জন্য আমরা একটা অজ্ঞাত রাশি ধরছি, এখানে মান ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ লিখছি। তোমাদেরকে প্রথম ক্লাসে শিখাইছি একটা মানকে কিভাবে ইনপুট নিতে হয় প্রোগ্রামে। একটা মানকে ইনপুট কিভাবে নিতে হয় সেটা আমরা স্ক্যানএফ দিয়ে দিই, ঠিক কিনা? তাহলে স্ক্যানএফ এর সাথে সাথে আমরা মান ইনপুট দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যে মানটা ইনপুট নিলাম, একটু আগে বলেছি যেটা দেখো, সেই মানটাকে 2 দিয়ে টেস্ট করব, কারণ জোড় বেজোড় নির্ণয় করো কত দিয়ে? জোড় বেজোড় নির্ণয় করো কত দিয়ে? 2 দিয়ে না? 2 দিয়ে ভাগ গেলে বলি জোড়, আর ভাগ না গেলে বলি বিজোড়। এই যে দেখো এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে যে সংখ্যাটা ইনপুট নিলাম সেই সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায় বা 0, এখান থেকে ভাগশেষ যেটা আসবে সেটা 0। এই 0 আর এই 0 মিলা মানে হলো কি ভাগ গেছে। এই দুইটা থেকে একটা 0 আসা মানে, আর এই 0-র সাথে মিলা মানে হচ্ছে কি কি গেছে? ভাগ গেছে। আর যদি সংখ্যাটা ভাগ যায় সাথে সাথে লিখে আসবে কি জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার। এটা লিখে আসবে, ভাগ গেলে সাথে সাথে এটা লিখে আসবে ইভেন নাম্বার। মনে করো তুমি লিখছো 20, 20 তো অবশ্যই ভাগ যাবে। 20 কি ভাগ যাবে না? 20 কি 2 দিয়ে ভাগ যাবে না? যাবে। তার মানে এটা লিখে আসবে আর এটা দেখাবে না। আবার কেউ একজন এসে দিলে 1001, 1001 কি 2 দিয়ে ভাগ যাবে? বলো, তুমি বলো, 1001 কি 2 দিয়ে ভাগ যাবে? যাবে না। তার মানে সে লিখে দেখাবে এটা এই শর্তটা মানে নাই, তার মানে সে বিপরীতে যেটা আছে সেটা দেখাবে। এখন তোমার মাথায় স্বাভাবিক প্রশ্ন হতে পারে, স্যার আমি জোড়ও কেন লিখলাম বিজোড়ও কেন লিখলাম? আমি তো যে কোনো একটা লিখতে পারতাম। কিন্তু তোমার প্রোগ্রামে তো কেউ একজন 21 ইনপুট দিলে তাকে বলতে হবে বিজোড় অড, আবার কেউ একজন জোড় ইনপুট দিলে তাকে বলতে হবে ইভেন। তার মানে তোমার দুইটা ব্রাঞ্চই থাকতে হবে। দুইটা ব্রাঞ্চ সব সময় এভাবে লিখবা। ইফ এর মধ্যে লিখবা শর্ত মানলে সেটা দেখাবে, শর্ত না মানলে সে নিচের লাইনটা দেখাবে। সে যে কোনো একটা প্রিন্ট করতে পারবে, দুইটা একসাথে পারবে না। যদি শর্তটা মানে তখন প্রিন্ট করবে ইভেন, আর যদি শর্তটা না মানে তখন প্রিন্ট করবে হচ্ছে অড। কি সুন্দর সিস্টেম দেখো। মানে সে জোড় মানে এই শর্তটা মানছে, বাক্সের 0-0 মিলে গেছে, তখন সে বলবে জোড় সংখ্যা। আর আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দেখেছি পরীক্ষার হলে ভুলে যাই অড মানে জোড় নাকি ইভেন মানে জোড়, এটা ভুলে যাই। আচ্ছা ইভেন অক্ষর কয়টা? 4টা। 4টা কি জোড় না বিজোড়? জোড়। তার মানে মনে রাখবা 4টা, এখানে 4টা জোড় সংখ্যা। আর অডে অক্ষর কয়টা? 3টা, তার মানে এটা বিজোড় সংখ্যা। মনে রাখা সহজ। আবার অনেকে ভুলে যায় দেখে প্রোগ্রামিং এর ভিতর বাংলা লিখে দেয়, এভাবে অনেকের খাতা কাটতে গিয়ে দেখি এভাবে লিখে, এগুলো ভুল। প্রোগ্রামিং এ বাংলা লিখা যায়? প্রোগ্রামিং এ তো বাংলা লেখার সিস্টেম এখনো চালু হয়নি, বাংলা লিখে যাবে না। সুতরাং এই সমস্ত ভুল করবেন না, মনে রাখবেন ইভেনে 4টা অক্ষর মানে ইভেন মানে জোড়।
আর অড মানে হচ্ছে 3 টক্কর বিজুড়, এটা মনে রাখবেন। ওকে, এটা হচ্ছে সিম্পল একটা লজিক। এবার আসো, তোমাকে আমি জাস্ট একটা ফ্লো চার্ট দেখাই, তাহলে তুমি আরো ক্লিয়ারলি বুঝে যাবা এটা ফ্লো চার্টটা কিরকম হবে। এটার ফ্লো চার্টটা হচ্ছে এই যে দেখো, শুরু, স্টার্ট, এই যে ইনপুট হিসেবে কি নিব, বলো ইনপুট হিসেবে কি নিব, এর মান। এখানে তোমরা চিত্রগুলা ফ্রেশলি আঁকবা। অনেকেই কি করে সামান্তরিক আর আয়তক্ষেত্র এক করে ফেলে। ইনপুট অলওয়েজ সামান্তরিক, নো কম্প্রোমাইজ। এখানে নাম্বার বলেও দয়া করে দিবে না, বলে যদি এটাকে আয়তক্ষেত্র লিখে ফেলে, ঠিক আছে, নাম্বার পাবে না। আগে বলে দিচ্ছি সিদ্ধান্ত কি। সিদ্ধান্ত হচ্ছে এই প্রশ্ন শর্তটা দিবা। শর্ত হচ্ছে কি, এ মড 2 এটা যদি 0 0, এই শর্তটা যদি ইয়েস হয়, সত্যি হয়, আচ্ছা এই শর্তটা যদি সত্যি হয়, তাহলে সে আউটপুট কি দেখাবে, সে আউটপুট দেখাবে ইভেন, মানে সংখ্যাটি জোড়। আর শর্তটা যদি নু হয়, না মানে, তাহলে সে দেখাবে হচ্ছে এই যে অড। আর এখানে হচ্ছে কানেক্টর দিবা, তার দুইটা লাস্টে ফিনিশ, এভাবে শেষ করে দিবা। এটা হচ্ছে ফ্লো চার্ট। লিখে ফেলো সবাই, সবাই লিখে ফেলো দ্রুত গতিতে। সবাইকে দেশ বেসের পক্ষ থেকে ভালোবাসা, থ্যাংক ইউ ফারুক। তারপরে ইউটিউবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং ক্লাস দেয় না, ঠিক আছে। আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস সবগুলা ফ্রিতে পাবে না, আমরা কিছু ক্লাস প্রাইভেটে রাখি। ইয়েস, ওকে। আরেকটা কথা বলি, সত্যি কথা, এটা কোনো ইয়ে না, তোমরা যেখানেই ক্লাস করো না কেন আমাদের ক্লাস একবার দেখবে। তোমরা দেখছো তো ওপেন লার্নিং সিস্টেমে আমাদের HTML এর যে ক্লাসটা আছে ফ্রি, আমরা একটা চ্যাপ্টারে ফ্রিতে ভালো মতো দিয়েছি, সেটা হচ্ছে HTML। এটাই 1 নাম্বার র্যাঙ্কিং এ চলে গেছে, মানে বাংলাদেশের ওপেন লার্নিং সিস্টেমে 1 নাম্বার র্যাঙ্কিং এ আমাদের HTML ক্লাস। তো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া না। অনেক টিচারের ক্লাস এখানে আছে, এর মধ্যে আমাদেরটা স্টুডেন্টরা বেশি গ্রহণ করেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওকে। আচ্ছা, লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো। ফ্লো চার্টটা লিখে ডান লিখো সবাই, ফ্লো চার্টটা লিখে সবাই ডান লিখো, ফ্লো চার্টটা লিখে সবাই ডান লিখো দ্রুত গতিতে। লেকচার 5 এর আগের গুলো আমাদের সি প্রোগ্রামিং মাস্টার কোর্সের গ্রুপে পাবে। আর তোমরা আজকে অবশ্যই রিভাইজ বেসের ক্লাস করবা, তোমরা অবশ্যই রিভাইজ বেসের ক্লাস করবা রাত 9টা 10 মিনিটে। আচ্ছা, ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এবার শোনো, এবার তোমাকে যদি বলে, একটু মনোযোগ সহকারে কথা শোনো, পরীক্ষায় আসতে দেখো, বোর্ড পরীক্ষা 2023 সালের প্রশ্ন, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতেও আছে প্রশ্নটা উত্তর সহ করা। বই কিনে নিবা, বই পাবে না নাইলে। আমি আবারও বলছি, শেষে পরীক্ষার আগে আগে বই খুঁজবা, বিপদে পড়বা। আর এখন সময়ে এসে আসলে অন্য কোনো বইয়ের পিছনে না দৌড়ে আইসিটি অ্যাসিস্ট্যান্টটা পড়লে না। এগুলা মনে করলে তো তোমরা আবার বিজ্ঞাপন পাবো, ভালো কথার দাম নাই, এটাই হচ্ছে কথা। আচ্ছা শোনো, এখন তোমাকে যদি বলে একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এটার জন্য প্রোগ্রামিং লিখো। তোমাকে যদি কেউ বলে একটি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, এটার জন্য প্রোগ্রামিং লিখো, তখন কি করবেন? আপনাকে যদি বলে 5 দ্বারা একটি সংখ্যা বিভাজ্য, 7 দ্বারা একটি সংখ্যা বিভাজ্য, এটার জন্য প্রোগ্রামিং লিখেন। খুবই সহজ। 2 দ্বারা বিভাজ্য হলে জোড় আর বিজোড় বলি, ঠিক না? 2 দ্বারা বিভাজ্য হলে বলি জোড়, না হলে বলি বিজোড়। তার মানে 5 দ্বারা বিভাজ্য হলে বলবো কি, ডিভিজিবল বাই 5। ডিভিজিবল বাই 5 মানে 5 দ্বারা ভাগ যায়। এটা যদি 5 দ্বারা বিভাজ্য হয়। আর যদি না যায়, 5 দ্বারা মনে করো ভাগ যায় নাই, যে সংখ্যাটা 5 দ্বারা ভাগ যায়নি, তাকে আমরা কি বলবো, নট ডিভিজিবল বাই 5, মানে 5 দ্বারা বিভাজ্য নয়। কথা সঠিক কিনা বলো? বিভাজ্য এটা লিখি কিভাবে, এভাবে না? এভাবেই তো লিখে শিখেছি একটু আগে। 2 দ্বারা বিভাজ্য লিখছি, দেখো m or 2 = 0। ঠিক সেম 5 দ্বারা বিভাজ্য কিভাবে লিখবো, m or 5 = 0। যদি ভাগ যায় তাহলে ডিভিজিবল বাই 5, আর যদি ভাগ না যায় তাহলে নট ডিভিজিবল বাই 5। এই যে কষ্টটা লিখছি না, কষ্টটা লিখছি না, এটাই হচ্ছে সুডোকু। এই কষ্টটা লিখছি না, কষ্টটা তৈরি করছি না প্রোগ্রামিং লিখার আগে একটা, এটাকে বলা হয় সুডোকু। আর এই যে এটাকে যদি দাফে দাফে বর্ণনা করতাম তাহলে বলতো অ্যালগরিদম। আর যদি এটাকে চিত্রের মাধ্যমে দেখাই তাহলে বলা হবে কি, বলো? তাহলে চিত্রের মাধ্যমে যদি দেখাই তখন সেটাকে বলা হবে ফ্লো চার্ট। তাহলে বলো, প্রোগ্রামিং এর যে কষ্টটা নির্ণয় করছি সেটা সুডোকু, প্রোগ্রামিংটা দাফে দাফে যেটা বিশ্লেষণ করছি সেটা অ্যালগরিদম, প্রোগ্রামিংকে চিত্রের মাধ্যমে যেটা দেখাইছি সেটা হচ্ছে ফ্লো চার্ট। সিম্পল হিসাব, 3টা 3 জিনিস।
প্রোগ্রামিং কসরা সুডুকুট, প্রোগ্রামিংকে ধাপে ধাপে বিশ্লেষণ করা অ্যালগোরিদম, প্রোগ্রামিংকে চিত্রের মাধ্যমে দেখানো ফ্লোচার্ট। কথা ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা জাস্ট লিখো 5 দ্বারা বিভাজ্য প্রোগ্রাম লিখো, 5 দ্বারা বিভাজ্য একটি সংখ্যার প্রোগ্রাম, এটা লিখো 5 দ্বারা বিভাজ্য, মানে একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা এটা লিখতে প্রোগ্রাম লিখো। তাহলে জাস্ট এখানে চেঞ্জ হবে, একটু এদিকে তাকাও। ইফ a mod 5 ইকুয়াল কি 0, যদি 0 এর সমান হয় তাহলে আমরা লিখতে পারবো কি বলো? ডিভিজিবল বাই 5, সংখ্যাটি 5 দ্বারা ভাগ যায়। আর যদি না যায়, মনে করে শর্ত মানে নাই, ধরো 5 দ্বারা ভাগশেষ 0 আসে নাই, 5 দ্বারা ভাগশেষ 0 না আসা মানে কি সংখ্যাটি নট ডিভিজিবল বাই 5। এই যে নট ডিভিজিবল বাই 5, সুন্দর করে মন দিয়ে বুঝে বুঝে একবার লিখে ফেলো তো, আবার লিখো তো প্রোগ্রামটা পুরাটা। এই যে কত সহজ দেখো। 7 দ্বারা বললে স্যার 7 দ্বারা বললে কি হবে? 7 দ্বারা বললে এখানে যা 7 দিবা, 5 এর জায়গায় 7। 8 দ্বারা বললে 5 এর জায়গায় 8। 10 দ্বারা বললে 5 এর জায়গায় 10। দেখছো কতগুলা প্রোগ্রাম শিখা হয়ে গেছে, অথচ এবার বোর্ড পরীক্ষা এটা অনেকে পারে না। এর চেয়ে দুঃখজনক আর আছে? এর চেয়ে দুঃখজনক আর আছে? আর এগুলোর অ্যালগোরিদম কিরকম? এদিকে তাকাও, অ্যালগোরিদম দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে স্টেপ 1 এ কি করবা শুরু করি, এই যে স্টার্ট শুরু করি, বাংলায়ও লিখতে পারবা, ইংলিশে লিখলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? স্টেপ 2 কি? স্টেপ 2 তে হচ্ছে এর মান ইনপুট নি, ইনপুট নি মানে একটা মান কি নি, ইনপুট নি। তাহলে স্টেপ 3 তে কি চেক করব বলো? স্টেপ 3 তে কি চেক করব? স্টেপ 3 তে চেক করব হচ্ছে কি যদি 5 দ্বারা মড যায়, এই শর্ত মানলে কোথায় যাব বলো? কোথায় যাব? শর্ত মানলে স্টেপ 4 এ যাব, আর না মানলে স্টেপ 5 এ যাব। স্টেপ 5 এ যাব, 5 এ যাব। দেখো শর্ত যদি মানে স্টেপ 4 এ কি লিখে থাকবে? স্টেপ 4 এ হচ্ছে কি লিখে থাকবে? 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এটা লিখে থাকবে। এবং শেষ করি, এবং মনে করে স্টেপ 6 ফলো করি, মানে বিভাজ্য এটা দেখাই তারপর শেষ করে দিবে আর কি। আর স্টেপ 5 এ কি লিখে থাকবে? স্টেপ 5 এ লিখে থাকবে 5 দ্বারা বিভাজ্য নয়। এবং স্টেপ 6 অনুসরণ করি, ঠিক আছে? আর স্টেপ 6 মানে হচ্ছে কি ফিনিশ, শেষ করে। আচ্ছা, 300 টাকা কোর্স দেওয়া হবে না, এটা বলে হলো। ও আচ্ছা, 300 টাকা, ওই 300 টাকা মানে সবাইকে দিবে না তো? আচ্ছা, পোলাপাইন দেখছো এত সুন্দর ক্লাস পাচ্ছে, এটা চিন্তা না করে 300 টাকার পিছে লাগিয়ে আছে। তোমাদের জন্য তো একটা গর্ব, আইসিটি অ্যাসিস্ট্যান্টে যারা ক্লাস করো, এটা গর্ব না? আলহামদুলিল্লাহ, যেহেতু একটা গভর্নমেন্ট জব হয়ে গেছে, ফার্স্ট ক্লাস জব তাও। তোমার আর আমার তো আইসিটি অনলাইনে যারা পড়াই বা অনেকের তো তোমাদের স্যারের যে কোয়ালিটিটা আছে আলহামদুলিল্লাহ এটার জন্য, ঠিক আছে? ওকে, লিখে শেষে ডান লিখো, লিখে শেষে ডান লিখো একটু। না, এটা তোমাদের জন্য একটা প্রাউডের বিষয় না? তোমরা যে স্যারের কাছে পড়ো, উনি বিসিএস থেকে ভালো জব পাইছে, এটা ওকে। লিখে শেষ করো, লিখে শেষ করো, তারপরে আমরা আরেকটা প্রোগ্রাম করাবো। লিখা কমপ্লিট করো দ্রুত গতিতে। আচ্ছা আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। না আসলে এটা আসলে বলার কারণ হচ্ছে অনলাইনে পড়াশোনা করাইলে যে আসলে টাকা কামাইলে যে নিজের ক্যারিয়ার গড়া যাবে না, এটা ভুল না। যেমন তোমরা দেখছো শাকের রেজা একটা ছিল না,
ও 43তম বিসিএস কি হয়েছে, পুলিশ ক্যাডার, রসায়ন পড়াই মেবি। তাহলে এটা আমাদের জন্য একটা গর্ব না? সেও কিন্তু অনলাইনে ক্লাস নেয়। তাহলে অনলাইনে ক্লাস কি তার ক্যারিয়ার আটকে রাখতে পারছে? পারে নাই। তার মানে তোমাদেরকেও বলি, তোমরা টিউশনি করে তুমি যতই টাকা কামাও না কেন, এক সময় তোমরাও দেখবা টিউশনি করাবো অনেক, এইচএসসি থেকে অনার্সে গিয়ে। কিন্তু তাই বলে নিজের ক্যারিয়ার আটকে রাখা যাবে না। তোমাকে মাথায় রাখতে হবে, যেমন ধরো আমি আজকে অসুস্থ হয়ে গেলাম হঠাৎ, আমি ধরো আল্লাহ না করুক আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ অসুস্থ হয়ে পড়লাম, আমি ক্লাস নিতে পারতেছি না, দেখবা আমার স্টুডেন্ট সংখ্যা খুবই কমে যাবে, থাকবেই না। কিন্তু একটা সরকারি চাকরি থাকা মানে তোমার লাইফ গ্যারান্টি, এবং তুমি সর্বশেষ যখন তুমি দেখুন আরেকজনের উপর ডিপেন্ডেন্সি লেভেলে চলে যাবা আফটার 60 ইয়ার, 60 বছরের পর যখন তুমি আরেকজনের কাঁধের উপর পড়ে যাবা, তখন তুমি প্রায় 1 কোটি টাকা কাছাকাছি, 80 70 80 লক্ষ টাকা, 1 কোটি টাকা পেনশন পাবা। এরপরে আবার তুমি প্রতি মাসে তোমার বেসিক স্যালারি যেটা ছিল সেটার অর্ধেকের অর্ধেক স্যালারি পাবা, এবং তুমি মরা পর্যন্ত স্যালারিটা পাবা। তুমি মারা গেলে তোমার বউ পাবে। তার মানে পুরো ফ্যামিলির একটা সিকিউরিটি চলে আসা একটা গভর্নমেন্ট জব মানে। ঠিক আছে? তো আলটিমেটলি এটা হচ্ছে, তোমরা মাথায় রাখবা, যতই টাকা কামাও না কেন, অনলাইনে বলো অফলাইনে বলো, টিউশনি করাও না কেন, মাথায় রাখবা আলটিমেটলি আমাকে একটা ক্যারিয়ার সেট করতে হবে। এটা মাথায় রাখতে হবে, কারণ টাকা কখনোই স্থায়ী না। তোমার টাকা আজকে আছে, এমনও হইতে পারে আগামীকালকে নেই। কিন্তু তোমার ঝড় ঝাপটা করোনা যত যাই হোক, কোনো গভর্নমেন্ট অফিসারের বেতন বন্ধ থাকবে না। ঠিক আছে? সরকার তোমাকে দায়িত্ব নিয়ে চালাবে। তুমি যতদিন পর্যন্ত গভর্নমেন্ট জব আছে, তুমি অসুস্থ হলেও চালাবে, তুমি সুস্থ থাকলে তো চালাবেই। তুমি অসুস্থ হয়ে যাইতে পারো না, অসুবিধা নেই, তোমার মাস শেষে তোমার বেতন তোমার জন্য চলে আসবে, 2 ঈদে 2 বোনাস চলে আসবে, বৈশাখী ভাতা চলে আসবে। ঠিক আছে? সবই পাবা। তো এই জন্য বলতেছি, আলটিমেটলি তুমি সবই পাবা, এটার জন্য টেনশন করার দরকার নেই। এই জন্য আগে ক্যারিয়ার মনে রাখবা, টিউশনি করে যাই করো না কেন, আগে ক্যারিয়ার চিন্তা করতে হবে। শুধুমাত্র টাকার পিছে দৌড়াই নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলতে হবে না, এটা হচ্ছে পুরোটাই রং। আচ্ছা যাই হোক, এবার আসো পরবর্তীতে বলি লিপ ইয়ার কিভাবে নির্ণয় করবে। এটা লাস্ট, আজকে আর পড়াবো না, সময় যেহেতু চলে গেছে, আগামী ক্লাস আবার পড়াবো বেশি করে। ঠিক আছে? লিপ ইয়ারটা একটু ভালো করে দেখো। লিপ ইয়ার এটা বেশি আসে পরীক্ষা, এবং আমি আবারও বলছি, এটা এবার যে কোনো একটা পরীক্ষা আসবে, বোর্ড পরীক্ষায় যে কোনো একটা পরীক্ষা আসবে লিপ ইয়ার। একটা বছর কিভাবে লিপ ইয়ার নির্ণয় করা যায় আমি তোমাদেরকে একটু শিখাই দিই। একটা বছরকে লিপ ইয়ার কিভাবে বলবো। কোনো বছরকে যদি 400 দ্বারা ভাগ যায়, তাহলে এটা লিপ ইয়ার বলা যাবে। এই যে ভাগ যাওয়া মানে এভাবে না, বিভাজ্য মানে কি, ভাগ যাওয়া মানে তো এভাবে বুঝাই, এভাবে বুঝাই। যেমন 2000 সাল লিপ ইয়ার। 2000 সাল কেন লিপ ইয়ার? কারণ হচ্ছে 2000 সাল 400 দ্বারা ভাগ যায়, এটাকে লিপ ইয়ার বলা যাবে। ঠিক আছে? বাক্সের 0। তাহলে আমার সাথে সাথে বলো, ওকে। এই যেমন ধরো একটা বছরকে যদি 400 দ্বারা ভাগ যায়, তাহলে এটাকে কি বলা যাবে? লিপ ইয়ার বলা যাবে। ঠিক কিনা? ওকে। এবার দেখো, তাহলে স্যার 2000 সাল যদি লিপ ইয়ার হয়, 2004 সালও তো লিপ ইয়ার, এটা কিভাবে নির্ণয় করব? এটার মানে হচ্ছে কি, যদি কোনো বছর 4 দ্বারা ভাগ যায়, কত দ্বারা? 4 দ্বারা ভাগ যাবে, তবে 100 দ্বারা ভাগ যাবে না। 100 দ্বারা ভাগ যাবে না, 100 দ্বারা ভাগ যাবে না। এই যে এটা, এই কথাটা বুঝলে হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। সাবজেক্ট কি স্যার? আমি কম্পিউটার টেকনোলজি থেকে, আমি আমার কম্পিউটারে ঢুকেছি আর কি, চিটাগং সরকারি পলিটেকনিকে। আর তোমরা জানো আমার সামনে 44তম বিসিএস এর ভাইবা, এটা তোমরা জানো কিনা জানি না। আমি 41-এও টিকেছি, 43-এও টিকেছি, 44-এও টিকেছি। ঠিক আছে? 41 থেকে চাকরি হয়েছে, 43-এ নন ক্যাডারও সেম, 44-এ ভাইবা দিব আর কি কিছুদিন পর। তো এটা আসলে তোমাদেরকে বলবো, মানে এটা কোনো শো অফ করতেছি না, আমার স্টুডেন্টদের কাছে আমি কি শো অফ করবো, আর আমার শো অফ করে লাভ কি হবে? তোমাদেরকে আমি দেখতেছি। শুধু একটাই বলবো, জীবনে যত ইনকাম, যত টাকা পয়সার লুক করো না কেন, দেখবে একজন মানুষ বিদেশ গিয়ে অনেক টাকা কামায়, কিন্তু বয়সের শেষ পর্যায়ে এসে এই টাকা কোনো কাজে আসে না। দেখবা হয়তোবা উনি টাকাগুলা কোনো একটা জায়গায় লস খেয়ে গেছে, নতুবা দেখা যাচ্ছে জায়গা কিনে ফেলছে, যে জায়গা থেকে আউটপুট আসতেছে না। কিন্তু তোমার সরকারি চাকরি হচ্ছে তোমার জন্য এমন একটা অ্যাসেট, প্রতি মাসে
30 দিন পর পর তোমার টাকা ব্যাংকে জমা হবে, 35,000 40,000 টাকা করে জমা হবে। তো ঠিক আছে, এটা একটু মনে রাখবা, ভালো করে পড়ো, আমি তোমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। আচ্ছা দেখো লিফ ইয়ার কিভাবে হয় এটা একটু বুঝাই দিই আগে, কথা অনেক বলে ফেলি আসলে তোমাদেরকে, কথা তোমরা এত বেশি প্রিয় স্টুডেন্ট আমার, তোমাদের সাথে কথা শুরু হলে বলতে ইচ্ছে করে, বাট পড়াশোনাতে আগে তোমাদের যেহেতু টাইম কম। দেখো একটা বছরকে 400 দ্বারা ভাগ গেলে লিফ ইয়ার বলতে পারবে, অথবা এই চিহ্নর মানে হলো অথবা, এটাকে বলা হয় লজিক্যাল অর। লিখে রাখো, এই চিহ্নের নাম হচ্ছে লজিক্যাল অর, এটাকে বলা হয় লজিক্যাল অর অথবা, আর এটাকে বলা হয় লজিক্যাল এন্ড, এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। আমি শুধু আমি বলে কথা নয়, তোমরা বলে কথা নয়, যারা অনলাইনে ক্লাস নেয় আইসিটিতে বা বিভিন্ন সাবজেক্টের ক্লাস নেয়, আমি ওনাদেরকেও বলবো আপনি ক্লাস নেন, ভালো কথা, সমস্যা নেই, আপনার অনেক ভালো প্ল্যাটফর্ম আছে, প্রবলেম নেই। আইমান সাদিকের মতো হয়ে গেলে এটা আলাদা ব্যাপার, আইমান সাদিকরা এমন একটা পর্যায়ে চলে গেছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি ছোটখাটো টিচার হন, বেশি বড় মানের টিচার না, ছোটখাটো যদি টিচার হন, আমি আপনাকে সাজেস্ট করব দয়া করে পড়ানোর পাশাপাশি নিজের ক্যারিয়ারের দিকেও মনোযোগ দেন। শুধু মানে আপনার যদি বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে একদম এস্টাবলিশড 10 মিনিটস স্কুলের মতো, ইটস ওকে ফাইন, আই উইল অ্যাপ্রিসিয়েট ইউ, আমি আপনাকে আরো ভবিষ্যতে অ্যাপ্রিসিয়েট করতে থাকবো। কিন্তু আপনার যদি ছোটখাটো আমাদের মতো প্ল্যাটফর্ম থাকে, বেশি বড় না, একজন নির্ভর প্ল্যাটফর্ম, বা ক্লাস নিচ্ছি হঠাৎ অসুস্থ হয়ে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, বা আমি এতটা জনপ্রিয়ও না এখনো মোটামুটি, তাহলে আমি আপনাকে বলবো আপনি পড়ার অসুবিধা নেই, কিন্তু পড়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারেও টাইম নেন। এটা আমার যারা কলিগ আছে ওদের জন্য পরামর্শ অনলাইনে। তাহলে লজিক্যাল অর হচ্ছে কি, অর চিহ্ন লজিক্যাল এন্ড। শোনো, হয় এটা মানতে হবে, না হয় এই দুইটা একসাথে মানতে হবে, কথা হচ্ছে এটাই, হয় এটা মানতে হবে, না হয় এই দুইটা একসাথে মানতে হবে। একটা বছরকে 400 দ্বারা ভাগ গেলেও লিফ ইয়ার বলা যাবে, আর নতুবা 4 দ্বারা ভাগ যাবে, 100 দ্বারা ভাগ যাবে না। যেমন 2004, এটা লিফ ইয়ার। কেন লিফ ইয়ার? এটা 4 দ্বারা ভাগ যায়, দেখো এটা 4 দ্বারা ভাগ যায়, 4 5 20, 0 আর হচ্ছে 4 একে 4, এই যে ধরো 4 একে 4, ঠিক কিনা? এটাকে লিফ ইয়ার বলা যায়। কেন? কারণ এটা 4 দ্বারা ভাগ যায়। তবে দেখো 2004 আবার 100 দ্বারা ভাগ যায় না। 100 দ্বারা কি ভাগ যায়? দেখো 100 দ্বারা এটা ভাগ যায় না, ভাগ শেষ থাকে, অবশিষ্ট 4। তার মানে হয় তোমাকে এই দুইটা শর্ত মানতে হবে, না হয় এটা মানতে হবে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে একটা বছর লিফ ইয়ার কিনা, প্রথমে চেক করবে 400 দ্বারা ভাগ যায় কিনা, তাহলে লিফ ইয়ার। আর এরপরে চেক করবা কি, এরপরে যেটা চেক করবে সেটা হচ্ছে কি 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, আর সাথে 100 দ্বারা ভাগ না যাইতে হবে। 4 দ্বারা ভাগ যাবে, 100 দ্বারা ভাগ যাবে না, তাহলে আমরা লিফ ইয়ার বলতে পারি। ঠিক আছে, ওকে, কি বললাম? 400 দ্বারা ভাগ গেলে আমরা বলবো কি, বলো? 400 দ্বারা ভাগ গেলে আমরা বলতে পারবো হচ্ছে লিফ ইয়ার, আর 4 দ্বারা ভাগ গেলে নতুবা 100 দ্বারা ভাগ যাবে না। দেখি সবাই বুঝছো কিনা ক্লিয়ারলি একটু বলো। এই কারো নাম মেনশন করিও না তোমরা, দেখি নাম নাম ধরো কেন? নাম ধরিও না, কোনো টিচারের নাম ধরবে না, সবাই সম্মানিত। তবে একটা কথা কি জানো, দেখবা দেশে বিদ্যুতের সমস্যা হলে অনলাইনে স্টুডেন্ট কমে যায়, দেশে লোডশেডিং এর প্রবলেম হলে অনলাইনে স্টুডেন্ট কমে যায়, তো এগুলা কখনো সিকিউর না। আর একটু যদি সুস্থ শরীর অসুস্থ থাকে তখনও দেখা যাবে যে স্টুডেন্ট কমে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য বলতেছি শুধুমাত্র এইসবের পিছনে না দৌড়াই, আগে ক্যারিয়ারটাও দেখতে হবে, সেটা যত বড়ই টিচার হোক না কেন। আচ্ছা দেখো একটু, এটা সবার জন্য পরামর্শ। তাহলে এই প্রোগ্রামটা কিভাবে করব একটু ভালো করে দেখান। প্রোগ্রামটা হচ্ছে এটা, ইনক্লুড stdio.h int main, এখানে লিখো ইন্টিজারে একটা বছর আপলোড নিলাম y, যে কোনো একটা বছর ইনপুট দিব। দেখো scanf ইনপুটটা দিলাম %d %y, ঠিক আছে, বছর দেখো ইনপুট দেওয়া শেষ। তাহলে শর্ত কি, ইফ যদি বছরটা 400 দ্বারা ভাগ যায় তাহলে লিফ ইয়ার বলা যাবে, অথবা অথবা কি 4 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে, এবং 100 দ্বারা ভাগ যাবে না। এই যে ভাগ যাবে না এটা লিখে এভাবে দেখো, নট ইকুয়াল 0, এটা মানে হচ্ছে ভাগ যাবে না, এটা মানে হচ্ছে ভাগ যাবে, এটা মানে হচ্ছে ভাগ যাবে না।
ঠিক আছে, 4 দ্বারা ভাগ যাবে, 100 দ্বারা ভাগ যাবে না। এই দুইটা শর্ত কোনো একটা মানলেই আমরা বলতে পারবো লিফিয়ান। লিফিয়ান, এই যে যদি কোনো একটা মানে এই শর্তের, আমরা বলতে পারবো লিফিয়ান। এলস যদি একটাও মানে নাই, মনে করো 2001 সাল, এই কোনো শর্তই মানে না, এই 400 দ্বারাও ভাগ যায় না, 4 দ্বারাও যায় না, 100 দ্বারাও যায় না, কোনোটাই মানে না। যদি এই দুইটা শর্তের একটাও না মানে, তখন আমরা বলতে পারবো এটা লিফিয়ান নয়। যেমন তোমার সফটওয়্যারে এসে কেউ ধরো 2004 ইনপুট দিছে, তোমার সফটওয়্যার বলে দিবে এটা লিফিয়ান। আরেকজন এসব ইনপুট দিল কি 2001, তখন বলতে হবে নট লিফিয়ান, এটা অধিবর্ষ নয়। এভাবে তোমার সফটওয়্যারকে ইনপুট দেখাতে হবে। এই যে দেখো নট লিফিয়ার, এটা লিখে আসতে হবে, এটা অবশ্যই থাকতে হবে। এলস ইফ যেখানে থাকবে অবশ্যই এলস থাকবে, ইফ ছাড়া এলস হবে না। ওকে, তাহলে এখানে লিখবো রিটার্ন 0। দেখো মানলে লিফিয়ার, না মানলে নট লিফিয়ার। ঠিক সেম প্রবলেমটাকে, আচ্ছা প্রবলেমটাকে দেখো সুন্দর করে। আমরা যদি জাস্ট কি করি, স্টার্ট, এই যে ওয়াই ইনপুট হিসেবে নিলাম, তারপরে হচ্ছে কি শর্তটা লিখবে, এখানে বিশাল শর্ত যেটা আছে, এই শর্তটা লিখবা, ওয়াই পট 400, এই শর্তটা পুরাটা লিখবা। ঠিক আছে, রম্বসটা ভালো করে দিবে। এরপরে ইয়েস হলে কি, এই শর্ত মানলে এখানে লিখবা হচ্ছে লিফিয়ান, এটা লিফিয়ান। আর শর্ত যদি না মানে নট লিফিয়ান। আমি আবারও বলছি, কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের 3 স্টারের প্রশ্নগুলো, আমরা যে সাজেশন দিয়েছি 3 স্টার মানের প্রশ্নগুলো শেষ করে যেতে পারো, 90 এর উপর পরীক্ষা পাবা, যে কোনো বোর্ড পরীক্ষা, সেটা যে বোর্ড হবে হোক। ওকে, একটা কথা মনে রাখবা, আমাদের বইয়ের 3 স্টার প্রশ্নগুলো আগে শেষ করবা, এটা সবার জন্য সাজেশন। কারণ আমি প্রশ্নগুলো অনেক অ্যানালাইসিস করে রেডি করছি, কোনটা কোন টাইপের সবকিছু দেখে শুনে। তো আমাদের বই থেকে 3 স্টারের প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে, এগুলো আগে শেষ করবা। 3 স্টার মানে প্রশ্ন 575 টাকা খরচ হবে বইটা নিতে, কিন্তু তোমার 5000 টাকার লাভ হবে, বলে রাখতেছি। ধরে 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 3 স্টার মানের প্রশ্নগুলো নোট করে করে প্রত্যেক অধ্যায়ে শেষ করে ফেলবা। তারপরে দেখবা তোমার প্রস্তুতি কোথায় গেছে। কোনো টেস্ট পেপার, কোনো এ বাই শিট, কোনো ওই বাই শিট, কোনো অনলাইনের শিট, কোনো অমুক বাই শিট, কোনো কিছু লাগবে না। তোমরা এগুলার পিছে দৌড়াও দেখে রেজাল্ট খারাপ হয়। তোমরা কিছুক্ষণ এই শিটের পিছে দৌড়াও, অমুক বাই শিটের পিছে দৌড়াও, প্রবলেম হচ্ছে ওই জায়গায়। আল্লাহর ওয়াস্তে পড়ার লুপ সামলাও। যত বেশি লুপে পড়বা এই মুহূর্তে এসে যত বেশি এই শিট ওই শিটের পিছে দৌড়াবা, বান্ধবীর থেকে একটা দেখছো, বন্ধুর থেকে একটা দেখছো, 2 মাসের জীবনও বই কভার করতে পারবা। তোমার এখন কাজ হচ্ছে নির্দিষ্ট একটা গুছানো বই পড়া, যেটা পড়লে তুমি রেজাল্ট ভালো করতে পারবে। এই জিনিসগুলা বোঝানো দেখে তোমরা। আর যারা চিটাগং আছো, বইগুলা চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে পেয়েবা, তাড়াতাড়ি গিয়ে নিয়ে ফেলবা, শাহনশা মার্কেটে চকবাজার বুকল্যান্ড লাইব্রেরি। আর যারা কক্সবাজার ঈদগাহ, আমার উপজেলা ঈদগাহতে আছো, ওখানে মোহাম্মদী লাইব্রেরি আছে কলেজ গেটে, ওটাতে পাবা। আর যারা এইখানের আশেপাশে নাই, তারা অনলাইন অর্ডার করে নিবা, 575 টাকা খরচ হবে। আমাদের পেজ ইনবক্স করবা ফলো দিয়ে। আচ্ছা, তাহলে আমি আজকে আর কথা না বাড়াই, যেহেতু আমাদের একটা ক্লাস আছে এখন, এই রিভিশন বেসের প্রথম ক্লাসটা আমরা ফ্রি রাখতেছি, সবাই করতে পারবে আজকে। এটা সবাই করো, যে আমাদের রিভিশন বেসের প্রথম ক্লাস কেমন হয় দেখো, দেখে ভালো লাগলে তোমরাও ভর্তি হতে পারবে। ঠিক আছে, আজকে মূলত 3-4টা প্রোগ্রাম দেখাইছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে বড় 3টা সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, 3টা সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয়, রেজাল্ট শিট নির্ণয়ের প্রোগ্রাম, এগুলো দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা 10 মিনিট পর আবার ক্লাসে জয়েন করো। সবার জন্য 10 মিনিট পরে দেখা হচ্ছে। ঠিক আছে, 10 মিনিট পরে ক্লাসটা শুরু হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বোর্ডটা একটু মুছে ফেলি এমন। তোমরাও খাতা কলম একটু পানি টানি খেয়ে আসো। সবাই রিভিশন বেসের ক্লাসটা সবাই করবে, এটা যেহেতু HTML এর উপর হবে। তোমরা দেখো না আমাদের ক্লাসগুলো কেমন হয় আগে। ওকে, তাহলে এটা হবে চ্যাপ্টার 4 এর লেকচার 1, আজকের ক্লাসটা লেকচার 1, রিভিশন বেস। কি বেস? রিভিশন বেস। SSC 24, এটা কিন্তু অন্য কেউ ভর্তি হতে পারবে না, শুধুমাত্র SSC 24-এর 2 মাসের জন্য। আর এখানে হচ্ছে ফি হচ্ছে মাত্র 450 টাকা এখন ভর্তি হলে। আজকে একটা ক্লাস ফ্রি হবে, বাকি সবগুলা ক্লাস প্রাইভেট গ্রুপে হবে। ধন্যবাদ, 10 মিনিট পর ক্লাস দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।